গোয়ার একটি হাই সোসাইটিতে ফারা নামের এক সুন্দরী এয়ার হোস্টেসের আগমন ঘটে, যার সৌন্দর্যের জন্য পাগল ছিল এই সোসাইটির সব পুরুষেরা। সবাই তাকে পেতে মরিয়া হয়ে ওঠে। তবে সে আসার পর থেকেই এখানে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক মৃত্যু। তাই সবার সন্দেহ যায় ফারার উপর, আর তাকে খুন করার জন্যই চলতে থাকে ভয়ঙ্কর সব ষড়যন্ত্র। তবে এই সব কিছুর জন্য আসলেই কি ফারা দায়ী, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেটাই দেখব আজকের গল্প 36 ডেজে। চলুন তাহলে আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদেরকে একটি মহিলাকে দেখানো হয়। সে কোনো কারণে অনেক ভয় পাচ্ছিল। তখনই তার বাসার মেয়েড এসে তাকে এভাবে ভয় পেয়ে বসে থাকতে দেখে তার কাছে জানতে চায় যে কি হয়েছে। সে তার ঘরের দিকে ইশারা করলে মেয়েড ঘরের দিকে যায়। এরপর যখন সে ঘরের দরজাটা খোলে তখন সে একটি মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পায়, আর এটা দেখেই তো সে চিৎকার করে ওঠে। এরপরই গল্প চলে যায় এই ঘটনার 36 দিন আগে। আমাদেরকে একটি সোসাইটি দেখানো হয়। কয়েকটি লাক্সারিয়াস ভিলা নিয়ে সেই সোসাইটি ছিল। তখন সেখানে ভিলা নাম্বার 1-এ নতুন একজন শিফট হয়। যাই হোক, তো কিছুক্ষণ পর আমাদেরকে সিয়া ও টনি নামের এক নিউলি ম্যারিড দম্পতিকে দেখানো হয়। তারা সেই সোসাইটিরই 3 নাম্বার ভিলাতে থাকে। দেখা যায় তারা কোনো একটি পার্টিতে যাচ্ছিল। তখন সিয়া বলতে থাকে যে সে আজ অনেক বেশি নার্ভাস। তখনই টনি তাকে আশ্বাস দেয় যে তাকে অনেক সুন্দর লাগছে, এত চিন্তা করার কিছুই নেই। তো এরপর তারা গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু এখানে একটা ক্রিপি বিষয় হয়। দেখা যায় কেউ একজন তাদেরকে দূর থেকে দেখছিল, মানে অনেকটা নজর রাখার মতো। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় ভিলা নাম্বার 5। সেখানে একটি বার্থডে পার্টি চলছে। বার্থডেটা হলো ললিতার টুইন 2 ছেলের। সে সব গেস্টকে ওয়েলকাম করে। এরপর সে তার সার্ভেন্ট আমারের কাছে জানতে চায় যে তাদের বার্থডের কেকটি কোথায়। তখন আমার বলে যে সে নিচে গিয়ে চেক করে তাকে জানাচ্ছে। তখনই আমাদেরকে ভিলা নাম্বার 2 এর দৃশ্য দেখানো হয়। সেখানে ভিনিকে দেখি আমরা। এই ভিনি হলো সে যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। যাই হোক, সে একজন কেক বেকার। সে বাসায় বসেই অর্ডার নিয়ে কেক সেল করত। তখন একটি লোক এসে তার কাছ থেকে কেক নিয়ে যায় এবং তার কেকের অনেক প্রশংসা করতে থাকে। ভিনি তাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। তখনই ভিনির হাজবেন্ড নিচে নেমে আসে আর স্টুডিওতে যায়। সেখানে গিয়ে সে একটি বাজে ওয়েবসাইটে লগ ইন করে এবং একটি প্রস্টিটিউট মেয়ের সাথে কথাও বলে। মেয়েটি তাকে তার ছবি এবং ভিডিও দিয়ে সিডিউস করতে থাকে, আর দেখা যায় সেই ব্যাপারটা খুব এনজয় করছিল। এদিকে ভিনি তার মেয়েদের কাছে জানতে চায় যে তার হাজবেন্ড এখন কোথায় আছে। মেয়েট তাকে জানায় যে সে তার স্টুডিওতে আছে। মেয়েট তখন ভিনির কাছে মিনি আজকে আসবে নাকি সেটা জানতে চায়। তো ভিনি জানায় হ্যাঁ, মিনি আসবে, কিন্তু কেই ভিনি তা তো আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, ভিনি তখন রিয়াদকে ঘুম থেকে ডেকে দিতে বলে। রিয়াদ হলো তার ছেলে। তো মেয়েট যখন তাকে ডাকতে যায় তখন দেখা যায় সে তো আগে থেকেই জেগেছিল এবং কাগজ দিয়ে পাখি বানাচ্ছিল। এরপর সেই পাখিটাকে অনেকগুলো কাগজের পাখির সাথে বেঁধে দেয় সে। তবে সে মেয়েদের ডাকে না কোনো সাড়া দেয় না দরজাটা খোলে। খুবই অদ্ভুত আচরণ করতে থাকে। যাই হোক, পরবর্তী দৃশ্যে আমাদেরকে এলা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে কোথাও থেকে পালিয়ে আসছিল। দেখা যায় সে আদি নামের একটি ছেলের সাথে দেখা করে এবং তখন দেখানো হয় কিছু লোক তাকে ফলো করছে। সে আদির সাথে তার বাসায় চলে আসে। তখন সে আদিকে বলে যে সে এভাবে গেলে তার বাবা মা কিছু মনে করবে না। তখন আদি জানায় যে তার বাবা মার তার বিষয়ে কোনোই মাথা ব্যথা নেই। তাছাড়া সে তার বাবা না, সে হলো তার সৎ বাবা। তো এরপর তারা বাসায় ঢোকে আর উপরের তলায় চলে যায়। এখানে বলে দেই তাদের বাসা হলো ওই সোসাইটিরই 4 নাম্বার ভিলাতে। তাছাড়া সেই সেম পার্সন তাদেরকেও দূর থেকে দেখছিল। সে অ্যাকচুয়ালি সবগুলো ভিলার উপরই নজর রাখছিল। হয়তো এর পেছনে কোনো কারণ রয়েছে। যাই হোক, আদি যখন এলাকে নিয়ে বাসায় যায় তখন আদির মা এবং তার সৎ বাবার ইন্টারভিউ চলছিল, কারণ তারা হলো এখনকার পাওয়ার কাপল। দুজনই অনেক বেশি সাকসেসফুল ছিল তাদের ক্যারিয়ারে। যাই হোক, তো আদির মায়ের নাম হলো রাধিকা এবং তার স্টেপ ড্যাডের নাম হলো ঋষিকেশ। ঋষিকেশ হলো একজন বিখ্যাত ডাক্তার। তো ইন্টারভিউয়ার তার কাছে তার লঞ্চ করা 4th মাইক্রোবায়োলজি বই নিয়ে জানতে চায় যে এই ব্যাপারে সে কেমন ফিল করছে। সে জানায় যে তার খুবই ভালো লাগছে, কিন্তু কোথাও না কোথাও কিছু একটা মিসিং তার লাইফ থেকে। তো রাধিকা এটা শুনে ঋষিকেশের হাতের উপর থেকে হাত সরিয়ে নেয়। তখন ঋষিকেশ কথাটা পাল্টে দেয় এবং বলে যে তার সাকসেসফুল হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান হলো রাধিকার। সে আরো কিছু বলতে যাবে তখনই তাদের বাসার পাশে হওয়া সেই পার্টি থেকে
অনেক সাউন্ড আসছিল। এটা দেখে রাধিকা অনেক বেশি রেগে যায় এবং সে তার সার্ভেন্টকে দিয়ে তাদের ভলিউম কমিয়ে দেওয়ার জন্য বলতে বলে। এদিকে ললিতা বিনোদ নামের একজনকে কল করে। বিনোদ তাকে বলতে থাকে যে সে আর কতক্ষণ বোবোর জন্য অপেক্ষা করবে। ললিতা তখন বোবোকে কল করে জানতে চায় যে সে এখন কোথায় আছে। বিনোদ তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো বোবো জানায় যে সে আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেখানে আসছে। তো ললিতা তখন বিনোদকে এটা কল করে জানিয়ে দেয়। বিনোদ তাকে বলে যে সে 10 থেকে 15 মিনিটের বেশি এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। এটা দেখে বোঝা যায় যে সে কোনো কারণে ভয় পাচ্ছিল, কিন্তু কেই বিনোদ এবং কেই বোবো সেটা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, এখন আমরা আবারও ফিরে আসি টনি ও সিয়ার কাছে। তারা পার্টিতে যায়, আর এই পার্টিটা ছিল তাদের বিয়ের পরে সবার সাথে গেট টুগেদারের জন্য। আর সবার সামনে আসা নিয়েই সিয়া অনেক বেশি নার্ভাস ছিল। যাই হোক, তারা পার্টিতে আসলে তাদের ফ্রেন্ডরা সবাই মিলে তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানায়। এরপর যখন মেয়েরা আর ছেলেরা আলাদা হয়ে কথা বলছিল, তখন সিয়ার ফ্রেন্ডরা বলে যে তাদের কিভাবে এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। সিয়া তাদেরকে বলে যে বিয়ের আগে তাদের 2 মাসের মতো রিলেশনশিপ ছিল, আর 2 মাসের মাথায় টনি তাকে প্রপোজ করে, আর তারা বিয়েও করে ফেলে। কোনো কিছুই তাদের প্ল্যান করে হয়নি। তখন সবাই সিয়া আর টনির লাভ স্টোরিকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে থাকে, আর সিয়াও অনেক বেশি খুশি ছিল। কিন্তু টনি এবং টনির ফ্রেন্ডরা তো এদিকে অন্যরকম কথাই বলছিল। তারা টনিকে বলে যে 2টা বিয়ের পর তার 3 নম্বর বিয়ে কি টিকবে। তাছাড়া তারা এটাও বলে যে সিয়া হলো একটি ভিডিও গার্ল, তার ইউটিউবে একটি স্ক্যান্ডালাস ভিডিওতে 4 মিলিয়ন ভিউজও আছে, তাই তার উচিত ছিল আরো কটা দিন মজা নিয়ে তারপর বিয়ে করা। এটা প্রথমে টনি হেসেই উড়িয়ে দেয়। তারপর সে তাদেরকে বলে যে তারা তাদের ম্যারিড লাইফে কি করছে, তাদেরও অনেক কাহিনী আছে। এটা বলে সে ওখান থেকে বারে যেয়ে বসে এবং দেখে কেউ একজন একটি ড্রিঙ্ক অর্ডার করেছে। সে তখন বারটেন্ডারের কাছে জানতে চায় যে এই ড্রিঙ্কটা কে অর্ডার করেছে। সে জানায় যে পাশে থাকা একটি ম্যাম অর্ডার করেছে। টনি তখন তাকে দেখে মনে করে যে সে একটি মেয়ের জন্য পে করতেই পারে, কিন্তু মেয়েটি যখন তার দিকে ফিরে তাকায় তখনই দেখা যায় সে তো আসলে ট্রান্সজেন্ডার ছিল। এটা দেখে সে তাকে অপমান করে ওখান থেকে চলে যায়। এখান থেকে বোঝা যায় যে সে আসলে সিয়া কেন কারো প্রতি লয়াল না। যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে বিনোদকে দেখানো হয়। সে বোবোর কাছ থেকে চুপি চুপি একটি প্যাকেট নেয় এবং সেটা নিয়ে ললিতাকে দিয়ে আসতে যায়। এখন আপনাদেরকে জানিয়ে দিই যে ওই প্যাকেটে কি আছে। ওই প্যাকেটে মাদক আছে, আর এর জন্যই বিনোদ অনেক ভয় পাচ্ছিল। তো এরপর আমাদেরকে ভিনিকে দেখানো হয়। সে তার হাজবেন্ড ডেনজিকে সোনালির সাথে কথা বলতে বলে, যাতে করে সে যেন মিনিকে এখানে তার সাথে থাকতে দেয়, কারণ ডেনজি সবসময় তার স্টুডিওতে থাকে এবং রিয়াদ তার মতো করে ঘরে বসে থাকে। তার বাসায় খুব একা একা লাগে। এখানে বলে দিই, সোনালি হলো রিয়াদের এক্স ওয়াইফ, আর মিনি হলো তাদের মেয়ে। মিনি সোনালির সাথেই থাকে এবং মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে আসে। যাই হোক, তারা কথাই বলছিল, তখনই দেখা যায় রিয়াদ মিনিকে নিয়ে চলে আসে। মিনিকে তারা দুইজনই অনেক বেশি ভালোবাসে এবং তার সাথে খেলাধুলা করতে থাকে। মিনিও এটা অনেক বেশি এনজয় করছিল। এরপর আমাদেরকে আবারও টনিকে দেখানো হয়। সে টয়লেটে যাচ্ছিল, তখন আবারও তার সাথে ওই ট্রান্স মেয়েটির দেখা হয়ে যায়। সে এবারও তাকে অনেক বেশি ইনসাল্ট করতে থাকে। তখন মেয়েটি তাকে গালি দিয়ে ওখান থেকে চলে যায়। টনিও তখন পেছন থেকে তার দিকে অনেক খারাপ ইঙ্গিত করছিল। এরপর আমাদেরকে সোসাইটির দৃশ্য দেখানো হয়। সেখানে হঠাৎই পুলিশ চলে আসে। পুলিশ আসলে সেখানে দারোয়ান টনিকে ফোন করে আর খবরটা জানায়। পুলিশ এসেছিল আসলে ললিতাদের বাসায়। তারা সেখানে যেয়ে বার্থডে পার্টি ডিসমিস করে দেয় এবং বলে যে তাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, কারণ তাদের কাছে খবর আছে যে এখানে সে মাদকের স্মাগলিং করে। তো এরপর তারা সার্চ করছিল, তখন বিনোদ বাইরে থেকে পুলিশ এসেছে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সার্চ করার সময় অফিসারের কাছে কারো একজনের কল আসে এবং সে তখনই সার্চ করা বন্ধ করে আর পুলিশ ফোর্স নিয়ে ওখান থেকে চলে যায়। আর তাদের সাথে সাথে সেখানে আসা গেস্টরাও চলে যায়। এটা দেখে ললিতা অনেক বেশি রেগে যায় এবং বাইরে বের হয়ে পুলিশদের অকথ্য ভাষায় গালি দিতে থাকে। এগুলো তখন বাকি ভিলার সবাই দেখছিল এবং তার এই কাজে খুবই বিরক্ত হচ্ছিল। এদিকে বিনোদ মাদকের প্যাকেটটি নিয়ে বিচের পাশে পড়ে থাকা একটি ভাঙা নৌকার মধ্যে লুকিয়ে রাখে। এটা করার সময় তার হাত নৌকার ভাঙা অংশে লেগে একটু কেটে যায়, কিন্তু সে ওদিকে খেয়াল না করে রাতে আবারও ললিতার কাছে আসে। তখন তার মনে হয় অন্য ভিলা থেকে কেউ তাকে দেখছে। পরক্ষণেই আবার তার মনে হলো যে এটা হয়তো তার ভুল ধারণা। এদিকে পুলিশ পাটরাও নামের একজনের বাসায় যায়। সে আসলে এই মাদক ডিলিং চক্রের হেড ছিল। সেই পুলিশকে কল করে রেড থামিয়ে দিতে বলে। আসলে সে ছিল অনেক বেশি প্রভাবশালী। তো পুলিশকে ডেকে সে বলে যে সে কেন তার ম্যানেজারের বাসায় রেড দিল। পুলিশ তাকে এই জন্য সরি বলে এবং বলে যে এরকম সে আর কখনো করবে না। পাটরাও তাকে বলে যে টনি তাকে কল করে না জানালে
জানালে সে পুলিশটির 12টা বাজিয়ে দিত, যার মানে হলো টনিও এগুলোর সাথে জড়িত ছিল। যাই হোক, এরপর বিনোদ ললিতার কাছে আসে। সে ললিতাকে বলে যে তারা তো বলেছিল এই কাজে কোনো পুলিশ ইনভলভ হবে না। এটা শুনে ললিতা বলে যে তারা এটা জেনে শুনে করেনি। বিনোদ তখন বলতে থাকে যে তার যেটা ভালো মনে হয় সে তাই করুক, কিন্তু তার কাছে এই বোবো বা পাত্রাওকে একদমই ট্রাস্টেড মনে হচ্ছে না। তাছাড়া তারা ললিতাকেও পেয়ে বসতে পারে যে কোনো সময়। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। ললিতা তখন এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। এখান থেকে আমরা আবারও আসবো টনি এবং সিয়ার কাছে। তাদের জন্য পার্টিতে একটি স্পেশাল গেস্টকে গান গাওয়ার জন্য ডাকা হয়। ওই স্পেশাল গেস্টটি ছিল সেই ট্রান্স মেয়েটি। সে এসে গান করতে থাকলে তাকে দেখে সিয়া অনেক অবাক হয় এবং কিছু একটা ভাবতে থাকে। যাই হোক, গান শেষে টনি ওখান থেকে চলে গেলে সিয়া তার কাছে যায়। এই ট্রান্স মেয়েটির নাম ছিল তারা। সে তারাকে আগে থেকেই চিনত এবং কোনো কারণে তারা অনেক আগে তাকে কিছু না জানিয়েই উধাও হয়ে গিয়েছিল। তারা তখন তাকে এক্সপ্লেইন করার একটা সুযোগ চায়। তো এই সময় দৃশ্য চলে যায় রাধিকার কাছে। সে ঋষি এবং তার মেয়ে অদিতির সাথে কথা বলছিল, আর আদি তখন এলাকে নিয়ে পুল পার্টি করছিল, যেটা দেখে তার অনেক বেশি রাগ হয়। ঋষি তখন তাকে আদিকে তার ভ্যাকেশন এনজয় করতে দিতে বলে, কারণ কয়দিন পর সে লন্ডনে চলে যাবে। রাধিকা তখন ঋষিকে বলে যে আদি তো তার বাচ্চা না, এ কারণেই সে তার জন্য চিন্তা করছে না। তো এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন অদিতি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সেখান থেকে রাধিকাও চলে যায়। এখান থেকে আবারও সিয়া এবং তারাকে দেখানো হয়। এখানে বলে দেই যে তারা আগে ছিল তারুণ, আর তারুণ এবং সিয়া একে অপরের খুব ভালো ফ্রেন্ড ছিল। এই ফ্রেন্ডশিপের মধ্যেই সিয়ার তারুণের প্রতি ফিলিংস আসা শুরু হয়, কিন্তু তারুণ তো জানতো তার নিজের সত্যতা। এর জন্য সে সিয়াকে কিছু না বলেই চলে যায় আর তার নিউ লাইফ স্টার্ট করে একজন মেয়ে হিসেবে। তো সিয়া এগুলো শুনে তার ব্যাপারটা বুঝতে পারে আর তাকে ক্ষমা করে দেয় এবং তার জন্য হ্যাপিও হয়। তখনই সেখানে টনি আসে। টনি আসলে সিয়া টনিকে তারার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা তো অলরেডি তার রিয়েল নেচার সম্পর্কে জানে, কিন্তু সে তখন এমন প্রিটেন্ড করে যে সে তার সাথে প্রথমবার দেখা করলো। টনিও প্রথমে অবাক হলে সে তো তারার মতোই অ্যাক্ট করে। যাই হোক, তাদের এই অভিনয় তারা কতক্ষণ কন্টিনিউ করতে পারবে তা তো পরেই জানতে পারবো। তো এরপর আবার ঋষিকে দেখানো হয়। রাধিকা চলে গেলে ঋষি ফিল করে যে 1 নম্বর ভিলা থেকে কেউ তাকে দেখছে, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে সে ঘরের মধ্যে চলে যায়। তখন আমাদেরকে দেখানো হয় যে আসলে আজকে সারাদিন ধরে কেউ একজন সবার উপর নজর রাখছে, আর তার নাম হলো ফারা। সে আজকে 1 নম্বর ভিলাতে রেন্টে থাকার জন্য এসেছে। তো এরপর সকালে ঋষি জগিং করতে করতে ফারার বাসার সামনে দিয়ে যাচ্ছিল। সে আসলে এখানে নতুন কে এসেছে সেটাই জানতে চাচ্ছিল। তখনই ফারা এয়ার হোস্টেসের সাজে বেরিয়ে আসে এবং তাকে হাই দেয়। ঋষি তখন ফারাকে মুগ্ধ হয়ে দেখতেই থাকে। তার আসলে ফারাকে দেখে ভালো লাগে। যাই হোক, ফারা তার সাথে পরিচিত হয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা ফারার মৃত্যুর ঘটনার 30 দিন আগের থেকে গল্পটা কন্টিনিউ করব। এই দিন টনি, ঋষি এবং ডেনজি মিলে ক্লাব হাউসে পোল গেম খেলছিল। তখনই টনি ডেনজিকে নিয়ে একটু মজা নিতে থাকে, কারণ সে জানে ডেনজি তার স্টুডিওতে বসে কি সব কুকর্ম করে বেড়ায়। তখনই ঋষি টনিকে বলে যে সে কেন ললিতাদেরকে এই সোসাইটিতে থাকতে দিচ্ছে। তারা অনেক লাউড আর তারা আসলে এখান থেকে বিলংও করে না। টনি তখন বলে যে সোসাইটিটা যেহেতু তার, তাহলে কে এখানে থাকবে আর না থাকবে সেটার ডিসিশন সেই নিবে। এটা সে মজা ছলে। যাই হোক, তো এরপর ঋষি টনির নিউ রেন্টার অর্থাৎ ফারার কথা বলে। সে বলতে থাকে যে ফারা অনেক গুড লুকিং আর কনফিডেন্ট। এটা শুনে তো তারা দুইজনই ফারাকে দেখার জন্য উৎসুক হয়ে যায়। ফারা তখন সুইমিং স্যুট পরে সুইমিং পুলে নামছিল। এটা তখন ঋষি, টনি এবং ডেনজি ক্লাব হাউস থেকেই দেখতে থাকে, কিন্তু তাদের সাথে সোসাইটির বাকি মহিলারাও তাকে দেখতে থাকে। আর রাধিকা তো ঋষিকে ফারার দিকে এক নজরে তাকিয়ে থাকতে দেখেও ফেলে। এতে তার একটু রাগই হয়। যাই হোক, এরপর আমাদেরকে ললিতা আর বিনোদকে দেখানো হয়। বিনোদ এখনো আগের দিনের ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তা করছিল, আর এটাও চিন্তা ছিল যে এই ব্যাপারে যদি তার ক্যাসিনোর বস নোয়েল জানতে পারে তাহলে তার খুব খারাপ অবস্থা করবে। তো ললিতা তাকে আগের দিনের ব্যাপারটা ভুলে যেতে বলে, কিন্তু উল্টো দেখা যায় বিনোদ তাকে কিছুদিনের জন্য টাকার লোভ ছেড়ে দিতে বলে। ললিতা তখন তাকে বলে যে এটা তো সে তার একার জন্য করছে না, তাছাড়া বিনোদ এত বড় ক্যাসিনোর ম্যানেজার হয়ে এত ভীত কিভাবে হতে পারে। সে যদি একটু সাহসী হতো তাহলে আজকে তারা আরো অনেক বেশি বড় লোক হতে পারত। বিনোদ তারপরও তাকে একটু বুঝে শুনে কাজ করতে বলে। এরপর আসি ডেনজির কাছে। সে তার স্টুডিওতে বসে ছবি আঁকছিল। তখন তাকে সেই নোংরা পেজ থেকে আবারও ভিডিও কল করা হয়। তখনই সামনের মেয়েটি তার কাছে তার বডি দেখতে চায়। সে দেখাতেই যাবে, তখনই ভিনি এসে দরজা নক করে। ডেনজি তখনই দরজা খুললে ভিনি তাকে এভাবে দরজা আটকাতে মানা করে আর ওখান থেকে চলে যায়। ভিনির কাছে
তখন ডেনজির বিহেভিয়ার খুবই অদ্ভুত লেগেছিল, কিন্তু সে অতটাও ভাবে না এটা নিয়ে। এখন আবারও আসি বিনোদের কাছে। সে তার ক্যাসিনোর অফিসে ছিল, তখনই তার বস নোয়েলের কাছে টনি আসে। টনি তার ফ্রেন্ড ছিল, কিন্তু টনিকে আসতে দেখেই এবং নোয়েলের সাথে কথা বলতে দেখে বিনোদ অনেক বেশি ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে টনি আবার নোয়েলকে কিছু বলে না দেয়। এইদিকে টনি সত্যি সত্যি নোয়েলকে বিনোদের ব্যাপারে কিছু হিন্ট দেয় যে সেই মাদক সেলিং বিজনেসের মধ্যে থাকতে পারে, কিন্তু নোয়েল বলে যে বিনোদ এগুলো করবে না, করলে তার শালা বোবো করতে পারে। নোয়েল এটা বলে ঠিকই, কিন্তু তার মধ্যে অলরেডি বিনোদকে নিয়ে সন্দেহ শুরু হয়ে যায়। এখন দেখানো হয় ললিতাকে। সে বোবোকে কল করে বলে যে বিনোদ আগের দিনের ব্যাপারটা নিয়ে অনেক বেশি ঘাবড়ে আছে। সে আর তাদেরকে মাদক সাপ্লাইয়ের সাহায্য করবে কিনা তার কোনো গ্যারান্টি সে দিতে পারছে না। বোবো তখন তাকে কিছু বলতেই যাবে, তখনই সেখানে পুলিশকে আসতে দেখে তাদের থেকে পালাতে থাকে, আর পুলিশরাও তাকে ফলো করতে থাকে। যাই হোক, এরপর রাধিকাকে দেখানো হয়। সে ফারার কাছে গিয়ে তাকে খুব সুন্দরভাবে ঋষির বই লঞ্চের পার্টিতে ইনভাইট করে। ফারাও তার ইনভিটেশন গ্রহণ করে। তো সে সেখান থেকে চলে গেলে ভিনি আসে। ভিনি তার জন্য একটি ওয়েলকাম লেখা কেক নিয়ে এসেছিল। ফারা তো এটা দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়। তো ভিনি তখন তাকে বলে যে তার সাথে তার ঋষির পার্টিতেই দেখা হবে। তো ভিনি চলে গেলে ফারা কেকটি নিয়ে ফ্রিজে রেখে দেয়। এদিকে ললিতা টনির সাথে দেখা করে। টনি তাকে বলে যে ললিতা তাকে তার বাসার 2 মাসের ভাড়া এখনো দেয়নি কেন, ভাড়া না দিতে পারুক, অ্যাটলিস্ট কাজটা তো ঠিক করে করুক, তাও তো করছে না। তখন ললিতা তাকে বলে যে তার লেট হলো টনির বিয়ের জন্য। টনি বলে যে সে এত শত বোঝে না, তাছাড়া তার হাজবেন্ড বিনোদকে কিন্তু সে যে কোনো সময় নোয়েলের হাতে ধরিয়ে দিতে পারে। তখন ললিতা তাকে এসব ফালতু কথা বলতে মানা করে আর এখান থেকে চলে যেতে বলে। তো এই সময় আমরা দেখি সিয়া এবং তারা দুজনে লাঞ্চ করছিল। তারা গোয়াতে নতুন আসায় তার বাসা রেন্টে পেতে একটু সময় লাগবে, আর ততদিন সে সিয়ার কাছেই থাকবে। তারা তখন সিয়াকে বলে যে সে কেন তার মিউজিক ভিডিও করা ছেড়ে দিয়েছে। সিয়া বলে যে ওই রকম অন্য কারোর সাথে ইন্টিমেট সিন করা টনির ভালো লাগবে না, আর তাছাড়া তাকে এখন আর এগুলো স্যুটও করবে না। তারা তখন তাকে বুঝাতেই যাবে, সেই সময় সেখানে টনি আসে আর সে এসেই তাদের সাথে নর্মালি কথা বলে আর তার রুমে চলে যায়। এরপর আমাদেরকে আদিকে দেখানো হয়। সে আসলে এলার প্রতি লয়াল ছিল না। যখন সে এলার সাথে কথা বলতে থাকে তখন সে আরেকটি মেয়ের সাথে ছিল। ওই মেয়েটিও তার গার্লফ্রেন্ড। সে জানতো না তার আরেকটা গার্লফ্রেন্ড আছে, আর এলাও জানতো না। এরপর ভিনিকে দেখানো হয়। সে সবাইকে খেতে দিচ্ছিল আর ফারার কথা বলছিল যে মেয়েটা অনেক বেশি সুন্দর। সে রিয়াদকে তার সাথে দেখা করিয়ে দেওয়ার কথাও বলে। তখনই তো ফারার কথা শুনে ডেনজির হাত কাঁপে এবং তার হাত থেকে স্যুপ পড়ে যায়, যেটা দেখে ভিনি অনেক বেশি রেগে যায়। সে বলতে থাকে যে সারাক্ষণ তাকে তাদের সেবাই করে যেতে হয়। রিয়াদ তখন তাকে এত সিম্পল ম্যাটারে এভাবে রিয়াক্ট করতে মানা করে। ভিনি বলতে থাকে যে সে সব কিভাবে বলছে, সে তো সারাক্ষণই তার রুমে বসে থাকে এবং টিভি দেখে, আর এর জন্য মিনির পুরো কাস্টডি সোনালি পেয়ে গেছে। এটা শুনে রিয়াদ ওখান থেকে উঠে চলে যায়। ডেনজি তখন ভিনিকে বলে যে তাকে সে এভাবে বলতে থাকলে সে আবারও ডিপ্রেশনে চলে যাবে। তো ভিনি সেই সময় গিলটি ফিল করতে থাকে রিয়াদকে এত কিছু বলার জন্য। তো এরপর রাতে সিয়া টনিকে তারার জন্য একটি বাসা খুঁজে দিতে বলে। টনি তখন তাকে তারার কথা বাদ দিতে বলে এবং বলে যে তারা এসবের মাঝে নিজেদের টাইম স্পেন্ড করার কথাই ভুলে যাচ্ছে। এটা বলেই তারা ইন্টিমেট হয়। এরপর বোবোকে দেখানো হয়। সে একটি ডান্স শো দেখতে যায়, আর এটা দেখে বোঝা যায় যে পুলিশ তাকে ধরতে পারেনি। যাই হোক, সেই ডান্স শোতে একটি মেয়েকে দেখে তার অনেক বেশি ভালো লাগে। মেয়েটির নাম ক্লিও। সে ক্লিওর সাথে পরিচিত হয়ে তার সাথে তার বাসায়ও চলে যায়। এখন ডেনজিকে দেখি আমরা। সে আবারও সেই ভিডিও কলে ছিল। মেয়েটি এবারও তাকে তার ফুল বডি দেখাতে বলে। ডেনজি এবার সুযোগ পেয়ে তাকে দেখিয়েও দেয়। মেয়েটা তখন তাকে বলে যে সে এটা ভিডিও করে রেখেছে। এখন ডেনজিকে তাকে 10 লাখ টাকা দিতে হবে, না হলে সে তার এই ভিডিও ভাইরাল করে দিবে। ডেনজি তো এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। যাই হোক, এরপর রাতের বেলা দেখানো হয় ফারা তার বাসায় ব্যাক করে। তখনই টনি তাকে দূর থেকে দেখছিল। পরদিন সকালে বিনোদ ললিতার সাথে ফারার ব্যাপারে কথা বলে, কিন্তু ললিতা তাকে এসব ফালতু বিষয়ে কথা বলতে মানা করে। এরপর ঋষির পার্টি শুরু হয়। সবাই সেখানে আসে। ঋষিকে সবাই কংগ্রেচুলেট করে। এরপর সন্ধ্যার দিকে সেখানে আসে ফারা। তো ফারা আসলে রাধিকা তার সাথে কথা বলতে যায়। তখন ঋষিও তার সাথে কথা বলতে আসে। ফারা তখন রাধিকাকে জানায় যে তার এর আগে ঋষির সাথে পরিচয় হয়েছে। রাধিকা তখন ঋষির দিকে একটু সন্দেহর নজরেই তাকায়, কিন্তু তাকে কেউ একজন ডাকায়। সে ঋষিকে ফারাকে কোম্পানি দিতে বলে সেখান থেকে চলে যায়। ফারা আর ঋষি কথা বলছিল, তখন টনিও তাদের সাথে জয়েন করে। ফারা সেদিন প্রথম টনির সাথে দেখা করে এবং জানতে পারে সেই তার ল্যান্ডলর্ড। এখানে টনিও কিছুটা ফারার সাথে ফ্লার্ট করছিল।
যাই হোক, এরপর তারা তিনজন বারে যেয়ে ড্রিঙ্ক করতে করতে অনেক গল্প করতে থাকে। বিনোদ তখন ফারার দিকে খুবই অদ্ভুতভাবে তাকিয়েছিল, কারণ ফারা যেহেতু তাদের বাসায় রেডের দিনে এখানে শিফট হয়েছে, তাহলে হয়তো ফারার সাথে এই রেডের কোনো সম্পর্ক রয়েছে। এই কথা সে ললিতাকেও জানায়, কিন্তু ললিতা তাকে আবারও এগুলো নিয়ে ভাবতে মানা করে। যাই হোক, পার্টিতে তখন ভিনি আর রিয়াদও ছিল। ভিনি রিয়াদকে বলে যে সে তাকে ফারার সাথে পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু রিয়াদ বলে যে তার ইচ্ছা হলে সে নিজেই পরিচিত হয়ে নিবে। তো তখন ভিনি তার কাছে জানতে চায় যে ডেনজি কি পার্টিতে আসবে না। রিয়াদ তখন জানায় তার শরীর এখনো ভালো না। এদিকে ডেনজি 10 লাখ টাকার একটি ব্যাগ নিয়ে হড়বড়িয়ে যাচ্ছিল, তখনই সে তারার সাথে ধাক্কা খায়। সেই সময় তার হাত থেকে ব্যাগটা পড়ে যায় আর টাকাগুলোও বেরিয়ে আসে। তারা তাকে ওই টাকাগুলো তুলতে হেল্প করে। তখন সে কোনোভাবে তাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এরপর সে ব্যাগটি মেয়েটির বলা স্পটেই রেখে দেয়। তো কিছুক্ষণ পর একটি গাড়ি এসে ওই ব্যাগটি নিয়ে চলে যায়। তখন ভিনিও তাকে কল করে পার্টিতে জয়েন করতে বলে। এরপর তারাকে দেখানো হয়, সেও পার্টিতে জয়েন করে। এরপরে যখন সে ড্রিঙ্ক নিতে যায়, তখন টনি তাকে একা পেয়ে বলে যে সে যেন কালকে সকালের আগে তার বাসা ছেড়ে চলে যায়। এই কথা শুনেও তারা তাকে কিছুই বলে না। যাই হোক, পার্টি চলছিল। তখন দেখা যায় আদি তার নিউ গার্লফ্রেন্ডের সাথে অনেক ঘনিষ্ঠ ছিল। তখনই হঠাৎ সেখানে এলা চলে আসে এবং সে এসব দেখে ওই মেয়েটিকে ধরে মারতে থাকে। সেই সময় তারা ওখানে আসে আর তাদেরকে সামলে নেয়। এরপর সে ঋষি আর রাধিকাকে ডাকে। ঋষি এসে এলার কাছ থেকে সবটা শুনে বলে যে আজকে সে তাকে বাসায় দিয়ে আসছে, পরে তারা এটা নিয়ে ডিসকাস করবে। এলা তখন তাকে বলে যে সে এখানেই থাকে আর নোয়েল হলো তার বাবা। রাধিকা আর ঋষি তো তখন অবাক হয়ে যায়, কারণ তারা জানে নোয়েল কতটা খারাপ লোক। যাই হোক, কিছুক্ষণ পর সেখানে নোয়েলের লোকেরা আসে আর এলাকে সেখান থেকে নিয়ে যায়। রাধিকা তখন তারাকে বলে যে এইগুলো যদি সবাই জানতে পারে তাহলে তাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে। তারা তাকে বলে যে সে কাউকে এটা বলবে না, তারা সবাই যেন নিশ্চিত থাকে। এরপর তারা পার্টিতে ব্যাক করে। রাধিকা এবং ঋষির জন্য একটি গানও গাইতে থাকে সে। তখন ঋষি আর রাধিকাকে অনেক বেশি এনজয় করতে দেখে কেন যেন ফারার মন খারাপ হয়ে যায় এবং সে ওখান থেকে বেরিয়ে আসে। তার চোখেও তখন পানি ছিল। তখন সে কোনো এক সমুদ্রে কারো ডুবে যাওয়ার দৃশ্য ইমাজিন করছিল। যাই হোক, পরদিন সকালে ভিনি কেক বানাচ্ছিল। তখন হঠাৎই সে একটি ইঁদুরকে দেখে তার গায়ে ছুরি ছুঁড়ে মারে। এরপর সে ডেনজিকে ডেকে ইঁদুরটিকে মেরে ফেলতে বলে, কিন্তু ডেনজি এসে কোনো ইঁদুর না দেখে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ভিনি পরি নামের একটি মেয়ের রুমে যায়। সেখানে গিয়ে সে পরির সাথে কথা বলতে থাকে, তাকে স্টোরি শোনাতে থাকে, কিন্তু আসলে সেখানে কেউই ছিল না। তাছাড়া তার একটু আগে ইঁদুর দেখাটাও ছিল একটা ইমাজিনেশন। আর তখন দেখানো হয় ফারার ডেড বডির পাশেও একটা সেম দেখতে ছুরি পড়েছিল। যাই হোক, এরপর আমাদেরকে ফারার মৃত্যুর 24 দিন আগের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ পার্টির পরের দিন। সেই দিন ফারা ঋষিকে একটি চিঠি লিখেছিল। চিঠিতে কি লেখা ছিল তা আমরা পরেই জানতে পারবো। অন্যদিকে তারা টনির বাসা থেকে বের হয়ে আসার আগে টনির মানিব্যাগ থেকে টাকা চুরি করে। এরপর সে টনির লাগানো ছবির গায়ে লিপস্টিক দিয়ে চুল বানিয়ে দেয়, কারণ টনি সবসময় তাকে ট্রান্স হওয়ার জন্য ঘৃণা করত। যাই হোক, এরপর তারা চলে যায়। তখন ডেনজি তাকে চলে যেতে দেখে। তো সে এরপর স্টুডিওতে এসে আবারও সেই মেয়েটিকে কল করে আর বলে যে তার সেই ভিডিও ডিলিট করে দিতে। তখন মেয়েটি বলে সে তো কোনো টাকা পায়নি, তাহলে কেন ডিলিট করবে? ডেনজি তখন তাকে বলে যে কেন, সে তো তার বলা লোকেশনেই টাকা রেখে এসেছিল আর একটি ক্যাব এসে তা নিয়েও গেছে। মেয়েটি তখন তাকে জানায় যে সে কোনো টাকা পায়নি, তাই ডেনজি যেন 2 দিনের মধ্যে তাকে 10 লাখ টাকা দেয়। এবার তো ডেনজি পাগলের মতো হয়ে যায়। এরপর সে তার গাড়ি নিয়ে কোথাও যাবে, তখনই তার গাড়ি যেয়ে ফারার গাড়ির সাথে ধাক্কা লাগে এবং তার হেডলাইটই ভেঙে যায়। তারপর সে ফারাকে সরি বলতে যায়। ফারা তখন আর কি বা বলবে, তাই সে তাকে ইটস ওকে বলে জিনিসটা মিটিয়ে নেয়। কিন্তু তখনই ভিনি তাদেরকে দূর থেকে দেখছিল। যাই হোক, এখন আসি টনির কাছে। সে ঘুম থেকে উঠে এসে তার ছবির এই অবস্থা দেখে অনেক বেশি রেগে যায় এবং সে বুঝতে পারে যে এই কাজটি আসলে কে করেছে। তাই সে তাড়াতাড়ি করে ক্লিওকে কল করে আর বলে তার আর 12টা বাজাতে। এখানে জানা যায় যে ক্লিও টনিরই লোক ছিল। তো তার কথা বলা শেষ হলে সেখানে সিয়া আসে এবং সে টনির কাছে জানতে চায় যে সে কি সকাল থেকে তারাকে কোথাও দেখেছে। টনি জানায় যে তারা তাকে আগের দিন রাতে বলেছে যে সে একটি বাসা রেন্টের জন্য পেয়ে গেছে, তাই সে আজই সেখানে শিফট করেছে। এরপর ডেনজি আর ভিনিকে দেখানো হয়। ভিনি ডেনজিকে বলতে থাকে যে সে কেন ফারাকে বলল যে সে তার ড্যামেজের টাকা দিবে, তার তো গাড়ির ইন্স্যুরেন্স আছে। ডেনজি তখন তাকে বলে যে যেহেতু ভুলটা তার, তাহলে তাকেই পে করতে হবে, অর্থাৎ সে ফারার গাড়ির জন্য পে করতে চেয়েছিল, এজন্যই ভিনি তার দিকে ওইভাবে তাকিয়েছিল। যাই হোক, এসব কথা বলে ডেনজি ওখান থেকে চলে যায়। এরপর ফারাকে দেখানো হয় সে একটি বইয়ের মধ্যে চিঠি নিয়ে ঋষির বাসায় যাচ্ছিল। তখন দরজা খুলতেই সে টনিকে দেখতে পায়।
টনি আবারও তার সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু ফারা তাকে বলে যে তাকে আর্জেন্টলি ঋষির বাসায় যেতে হবে। তাদের দুজনকে তখন বিনোদ ছাদ থেকে দেখছিল। সে সেটা ললিতাকে জানায় যে ফারা আর টনি একসাথে কথা বলছে, কিন্তু ললিতা অ্যাজ ইউজুয়াল তার কথার পাত্তা না দিয়েই চলে যায়। এরপর ফারা ঋষির বাসায় আসে। তখন অদিতির দরজা খুলে তাকে জানায় যে রাধিকা তো বাসায় নেই। ফারা তখন বলে যে সে তার বাবার সাথে দেখা করতে এসেছে। অদিতি তখন তাকে তার বাবার স্টাডি রুমে নিয়ে যায়। ফারা তখন খুব অদ্ভুতভাবে তাদের বাসা দেখছিল। যাই হোক, উপরে উঠে সে ঋষিকে তার বইটি দেয়। ঋষি বলে যে সে আগেও এই বইটি পড়েছে। ফারা তখন তাকে বলে যে হয়তো এবার পড়লে তার কাছে বইটি আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। তখনই ঋষি চিঠিটা দেখতে পায়, কিন্তু সে ফারাকে বলে যে কিছু বিষয় না জানাই ভালো। এটা বলে সে চিঠি সহ বইটি ফারাকে ফিরিয়ে দেয়। ফারা তখন ব্রোকেন হার্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই রাধিকা বাসায় আসলে ফারা তাকে বলে যে সে বইটি দিতে এসেছিল। এটা বলেই সে চলে যায়। স্বাভাবিকভাবেই রাধিকা তখন তাদেরকে সন্দেহ করতে থাকে। যাই হোক, এরপর রিয়াদ তার থেরাপিস্টের কাছে যায়। সে তাকে জানায় যে তার বাসায় তার বাবা মা প্রায় সময় ঝগড়া করে। তাছাড়া তার বাবাকে কয়দিন ধরে টেন্সড মনে হচ্ছে, তাই তার মনে হয় যে তার থেকে তার বাবারই থেরাপির বেশি প্রয়োজন। তো এরপর তারা ডক্টরের কাছ থেকে বাড়ি ফিরছিল। তখনই ভিনি ডেনজির কি নিয়ে টেনশন সেটা জানতে চায়, কিন্তু ডেনজি বলে তার কোনোই চিন্তা নেই, সে ঠিক আছে। এরপর ভিনি সোনালির ব্যাপারটা তোলে, আর এটা শুনে রিয়াদের হাত কাঁপতে থাকে এবং তাদের অ্যাক্সিডেন্ট হতে হতে তারা বেঁচে যায়। আসলে রিয়াদ তার ডিভোর্স নিয়ে অনেক বেশি ডিপ্রেস ছিল, আর যার জন্য সোনালির কথা শুনলে তার অ্যাংজাইটি অ্যাটাক হয়। তো এরপর দেখা যায় রাতের বেলা তারা কোথাও যাচ্ছিল, তখন তাকে ক্লিও অ্যাটাক করলে সে ক্লিওকে অনেক মারে। এরপর সে জানতে পারে যে সে টনির লোক, তাই তখন সে নিজের মাথা নিজে ফাটিয়ে সেটা টনিকে সেন্ড করতে বলে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে ডেনজিকে দেখানো হয় সে টাকা জোগাড় করতে পারে না, কিন্তু এইদিকে মেয়েটি তাকে থ্রেট দিতেই থাকে, তাই সে ল্যাপটপটি ভেঙে জ্বালিয়ে দেয়। এরপর এদিকে দেখা যায় যে তারা রক্তাক্ত অবস্থায় সিয়ার কাছে আসে। সিয়া তাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। তারা তখন তাকে বলে যে কে তাকে এভাবে মেরেছে সে বলতে পারবে না। তখন টনিও সেখানে আসে এবং তখন সে বুঝতে পারে যে এখানে থাকার জন্যই তারা এই কাজ করেছে, কিন্তু সে সিয়ার জন্য কিছুই বলতে পারে না। যাই হোক পরদিন সকালে ফারাকে জগিং করতে দেখে বিনোদও তার পিছু করে, আর ফারা কি করে তা দেখতে থাকে। ফারা তখন সেই ভাঙা নৌকাটার ওখানে দাঁড়িয়ে থাকলে বিনোদের মনে হয় সে হয়তো তার সেই মাদক নিতে এসেছে, কিন্তু ফারা সেখান থেকে চলে গেলে সে দেখে মাদক তো সে যেখানে রেখেছিল সেখানেই আছে। এরপর দেখানো হয় সিয়া এবং তারা একসাথে বসেছিল। তখন সেখানে ভিনি তারার অসুস্থতার কথা জেনে তাকে কাপকেক দিতে আসে। ডেনজিও সেখানে আসে ভিনির ফেলে যাওয়া কুকিজ দিয়ে যেতে। ডেনজি আর তারা তখন একে অপরকে লুক দিচ্ছিল। এরপর তারা দুজন চলে গেলে তারা সিয়াকে বলে যে ডেনজি অনেক বেশি উইয়ার্ড। যাই হোক, এরপর আমাদের রিয়াদকে দেখানো হয় সে তার সারা রুমে কাগজের পাখি বানিয়ে ভরে ফেলেছিল। তখনই মেয়েট তার রুমে ঢুকলে সে তাকে ওষুধ রেখে চলে যেতে বলে। এরপর সে ওষুধগুলো তার ড্রয়ারে বাকি ওষুধের সাথেই রেখে দেয়, অর্থাৎ সে কোনো ওষুধই খায় না। যাই হোক, কিছুক্ষণ পর সে নিচে নেমে তার মাকে বলে যে তাকে সে আগেও বলেছে সে যেন কখনো কোনো মেয়েকে তার রুমের মধ্যে ঢুকতে না দেয়, ওষুধটা যেন সে নিজে গিয়ে তাকে দিয়ে আসে। ভিনি তখন তাকে বলে যে সে সিয়াদের বাসায় গিয়েছিল তাই অন্য কাউকে পাঠিয়েছে, কিন্তু রিয়াদ তো তার কোনো কথাই শোনে না। এরপর ভিনি ঠান্ডা মাথায় রিয়াদকে আর একটা বিয়ে করে নিতে বলে, কিন্তু এই কথা শোনার সাথে সাথেই রিয়াদ তার হাতে থাকা প্ল্যান্ট কাটার দিয়ে তার নিজের হাতে কেটে ফেলে। এটা দেখে তো তারা দুজনই অনেক বেশি ভয় পেয়ে যায়। যাই হোক, রাতে ডেনজি দেখে যে তার স্টুডিওর আলো জ্বলছে। তখন সে ভেতরে গিয়ে দেখে সেখানে ঋষি আর টনি এসেছে। তারা তিনজন মিলে এখানে কথা বলে। তখন কথায় কথায় তারার নাম আসলে সে জানতে চায় যে তারার ছেলে থেকে মেয়েতে ট্রান্সফর্ম হতে কত টাকা লাগবে। ঋষি বলে যে এই তো 8 থেকে 10 লাখ টাকা। এটা শুনে ডেনজি কিছু একটা ভাবতে থাকে। তখন টনি তাকে পরদিন তার বাসায় পার্টির জন্য ইনভাইট করে। এরপর সে ফারাকে ইনভাইট করতে যায়। টনি তখন ফারার বাসায় গেলে ফারা তখন কোনো এক জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল এবং একটি গিফটও নিয়েছিল। টনি তখন তাকে ইনভাইট করে গেলে ফারা তার গাড়ির কাছে যায়। সে সময় ঋষি তাকে এসে আগের দিনের জন্য সরি বলে। ফারা তো এটা দেখেই ভ্যাবাচাকা খেয়ে যায়, আর তার ব্যাগ থেকে তার বাসার চাবিটিও পড়ে যায়। এগুলো তখন বিনোদ দেখছিল। ফারা তখন ঋষির সাথে পরে কথা বলবে বলে ওখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরই বিনোদ সেখানে আসে আর ফারার বাড়ির চাবি নিয়ে তার বাসার মধ্যে ঢোকে আর চারিদিকে সার্চ করতে থাকে। এরপর সে তাড়াতাড়ি করে এসে ললিতাকে জানায় যে ফারার বাসায় অল্প কিছু জিনিস ছাড়া আর কিছুই নেই। এতদিন এইটুকু জিনিস নিয়ে থাকা একেবারেই সম্ভব না। নিশ্চয়ই ফারা সবার থেকে কিছু একটা লুকাচ্ছে। অন্যদিকে ফারা তখন একটি বাসায় যায়। সেখানে গিয়ে সে একটি বাচ্চাকে বার্থডে উইশ করে। তখন একজন লোককেও আমরা সেখানে দেখতে পাই।
তাদের মধ্যে খুব মিষ্টি সম্পর্ক দেখা যায়। যাই হোক, রাতে দেখানো হয় ঋষি ফারাকে কিস করার স্বপ্ন দেখে। রাধিকা তখন তাকে তার স্বপ্ন থেকে বেরিয়ে আসতে বলে। আসলে ঋষিও সবসময় ফারাকে নিয়েই ভাবত। যাই হোক, পরদিন রাতে ঋষির পার্টি শুরু হয়। সবাই সেখানে যায়। সিয়া, টনি, তারা, আদিতি এরা সবাই নাচতে থাকে। আদিতি তখন সিয়াকে বলে যে সে পুরো বলিউড ম্যাটেরিয়াল। টনি তখন বলে যে সিয়া হলো তার নায়িকা। তো এরপর দেখানো হয় ফারা তার বাসায় এসেছে। তখন সে তার বাসা দেখে কিছু একটা ভাবতে থাকে। এদিকে রাধিকা ড্রিঙ্ক আনতে গেলে মাতাল ললিতা তাকে ফারার ব্যাপারে বলতে থাকে যে সে কোনো এয়ার হোস্টেস না, সে একজন গোয়েন্দা। এখানে সে তার আর বিনোদকে এক্সপোজ করতে এসেছে। রাধিকা এমনিতেই ললিতাকে সহ্য করতে পারত না। তার উপরে এসব কথা শুনে তার অসহ্য লাগে এবং সে তাকে ইগনোর করে চলে আসে। এরপর আমাদের সিয়া এবং তারাকে দেখানো হয়। তারা সিয়াকে তার সাথে বলিউড মুভির অডিশনের জন্য টনিকে না জানিয়ে চুপি চুপি যেতে বলে। সিয়া প্রথমে রাজি হচ্ছিল না, পরে সে তারার জোরাজোরিতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সেই পার্টিতে ডেনজিও আসে। তাকে টনি ওয়েলকাম জানায়। এরপর টনি ফারার বাসায় যেয়ে কলিং বেল বাজালে কিছুক্ষণ পর দেখা যায় ফারা খুব সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরে বেরিয়ে আসে। এরপর সে টনির সাথে পার্টিতে জয়েন করে। পার্টিতে তার ঋষির সাথে অনেক আই কন্ট্যাক্ট হচ্ছিল, আর এই সবকিছু রাধিকাও খেয়াল করছিল। যাই হোক, তারা অনেক এনজয় করছিল। তখনই ডেনজির কাছে সেই মেসেজ আসে। সে তাকে আবারও থ্রেট দিতে শুরু করে। তখন ডেনজি বেলকনিতে গেলে সে তারাকেও একা একা কাউকে মেসেজ করতে দেখতে পায়। তখনই তার সবকিছু মিলিয়ে মনে হয় তারাই হয়তো তার সাথে এরকম করছে। তাই সে নিচে নেমে তারাকে মারতে শুরু করে। তখন এই শব্দ শুনে সিয়া সহ সবাই বাইরে বেরিয়ে আসে আর তারাকে বাঁচায় এবং সিয়া ডেনজিকে চড়ও মারে। ডেনজিও তখন অনেক ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। টনি তারপর তাকে বাসায় দিয়ে আসে। এরপর দেখানো হয় ফারার কাছে ঋষি আসে আর সে কেমন আছে সেটা জানতে চায়। ফারা তখন তাকে জানায় যে তার আগের দিন চাবি হারিয়ে গেল আর আজকে তার মনে হচ্ছে যে কেউ তার বাসার মধ্যে ঢুকেছিল। এরপর সে ঋষির হাত ধরে বলে যে তার খুব ভয় করছে, মনে হচ্ছে কেউ তাকে সারাক্ষণ নজরে রাখছে। তো তারা কথা বলছিল, তখনই সেখানে ললিতা আসে আর ফারাকে ডাইনি বলে ডাকতে থাকে। ফারা তখন রেগে গিয়ে তাকে সুইমিং পুলেই ফেলে দিয়ে চলে যায়। এরপর দেখানো হয় তারা তার ফোনটি খুঁজতে বাইরে আসে। তখনই সে ফোনটি পাওয়ার পর দেখে টনি ও ললিতা ইন্টিমেট হচ্ছে। আসলে টনি ললিতাকে রেন্টের বদলে তার সাথে ফিজিক্যাল হতে বলেছিল আর ললিতাও সেটাই করে, কিন্তু তারা তো এটা দেখে ফেলে আর সাথে সাথেই ভিডিও করে রাখে। এরপর দেখানো হয় ভিনিকে। সে আবারও ইঁদুর দেখে ভয় পায়। তখন ডেনজি উঠে এসে তাকে তার ভুলের কথা বলতে চায়, কিন্তু ভিনি তার ইঁদুর ধরা নিয়েই ব্যস্ত থাকে। যাই হোক, এদিকে রাধিকা আর ঋষি বাসায় চলে আসে। তখন তাদের বাসার কলিং বেল বাজলে দরজা খুলে দেখে যে সেখানে নোয়েল এবং তার লোকেরা এসেছে। তারা এসে আদিকে নিয়ে নোয়েলের কাছে আনে এবং তাকে গুলি করে মারতে যায়, কারণ সেদিনের ঝামেলার মধ্যে আদি এলার গায়ে হাত তুলেছিল। নোয়েল তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, তাই সে আদিকে মেরেই ফেলতে চায়। তখনই টনি এসে তাকে বোঝালে সে এবারের মতো আদিকে ছেড়ে দেয় এবং তাকে যেন গোয়াতে না দেখা যায় তার ব্যবস্থা করতে বলে। এরপর তারা চলে গেলে ঋষি টনিকে থ্যাঙ্কস জানায়। তখন দেখা যায় এই সব কিছু কেউ দূর থেকে দেখছিল। যাই হোক, পরের দিন সকালবেলা তারা টনির কাছে যায় এবং তাকে বলে যে কালকে রাতে সে অনেককে হ্যান্ডেল করেছে। প্রথমে ডেনজি, তারপর ললিতা। ললিতার কথা শুনে টনি ঘাবড়ে যায়। তখন সে বুঝতে পারে যে তারা তাকে এবং ললিতাকে একসাথে দেখেছে। তাই সে বলে যে তাকে ব্ল্যাকমেইল করে কোনো লাভ নেই, সে কাউকে ভয় পায় না। তারা তখন বলে যে সে শুধু সিয়াকে হ্যাপি দেখতে চায় আর টনি যেন তার হ্যাপিনেসের মধ্যে বাধা হয়ে না আসে। অর্থাৎ সে এখানে সিয়ার বলিউডে অডিশন দেওয়ার কথা বলছিল। যাই হোক, এরপর দেখানো হয় রাধিকা আদিকে এভাবে লন্ডন পাঠিয়ে দিতে বাধ্য হওয়ার জন্য ঋষিকেই দোষী মনে করে। সে ঋষিকে বলে যে আদি তার নিজের ছেলে না, তাই সে তাকে যেতে দিয়েছে। রাধিকা এটাও বলে যে ঋষির একটা ভুলের জন্য আদি তাকে হেট করত আর সেও তাকে বিশ্বাস করে না, শুধুমাত্র তার মেয়ে তাকে ভরসা করে আছে আর এখনো সে ফারার সাথে ওই রকম বিহেভ করছে। এরপর সে বলতে থাকে সে যেন এটা মনে রাখে যে সে আর তাকে তার কোনো অপরাধের জন্য ক্ষমা করবে না। তার মানে ঋষি পাস্টে কিছু একটা করেছিল যার জন্য রাধিকা তাকে এখন আর ট্রাস্ট করতে পারে না। যাই হোক, এরপর দেখানো হয় ভিনি ডেনজিকে খুঁজতে তার স্টুডিওতে যায়। সেখানে যে সে ডেনজির লাশ খুঁজে পায় আর দেখা যায় সে ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহনন করেছিল। এরপর তার ফিউনারেলে সবাই আসে। ভিনি তো ডেনজির সাথে কাটানো ভালো মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করে। এরপর ডেনজির সমাধি দেওয়ার পর তারা বাসায় চলে আসে। তখন ভিনি মিনির রুমে বসে কান্না করছিল। সেই সময় তার কাছে সোনালি আসে। সোনালি মিনিকে আনেনি বলে ভিনি তার উপর রাগ করে। সোনালি তখন তাকে বলে যে তার জন্যই রিয়াদও তার ডিভোর্স হয়ে গেছে, কারণ সে তার ছেলেকে বাচ্চা মনে করত। তাদেরকে কোনো পার্সোনাল স্পেসই দিত না, তাকে ইন্ডিপেন্ডেন্টলি কিছু হ্যান্ডেলই করতে দিত না। আর তাছাড়া পরিও মারা গিয়েছে তারই কারণে। এখানে বলে দেই, পরি ছিল আসলে
বিনির মেয়ে। এরপর দেখানো হয় ঋষি ডেঞ্জির স্টুডিওতে যায় তাদের একসাথে কাটানো সময়গুলো মনে করার জন্য। তখনই সে তার পোর্ট্রেটগুলো দেখতে গেলে কাপড় দিয়ে মোড়ানো কিছু টাকার বান্ডেল পায়। এটা দেখে সে অবাক হয়, কিন্তু যেখানে ছিল সেখানেই আবার টাকাগুলো রেখে দেয়। তো এদিকে আবার ভিনি সোনালির কথাবার্তা শুনে অনেক রেগে যায় এবং সোনালিকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। এরপর সে আবারও একা একা পরির সাথেই কথা বলতে থাকে। তো সোনালি বের হয়ে আসার সময় সে রিয়াদকে ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে বলে আর সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় ফারা আর আদিতিকে। আদিতি ফারাকে বলে যে তার ফ্যামিলিতে অনেক সমস্যা হচ্ছে। তার বাবার আগে একটি অ্যাফেয়ার ছিল আর তার উপরে একটি কেসও ছিল। তখন ফারা একটি আর্টিকেল খুঁজে বের করে। আদিতি দেখে যে ঋষির উপর তখন একটি মেয়ের আত্মহননের দায়ভার এসে পড়েছিল আর ওই মেয়েটির সাথেই তার অ্যাফেয়ার ছিল। অদিতি এই ব্যাপারে জানতো না, তাই সে তখন সেখান থেকে চলে যায়। ফারা তখন আবারও সেই মেয়েটির কথা ভাবতে থাকে। যাই হোক, এর পরের দৃশ্যে আমাদেরকে বর্তমান থেকে 15 দিন আগের দৃশ্য দেখানো হয়। ফারা তখন মোহিত আর মুনমুনের সাথে ছিল। এখানে বলে দেই যে ফারা হলো মুনমুনের মাসি আর মোহিতের শালি। আসলে মুনমুনের মা নেই, তাই সে তাকে সব সময় দেখতে আসে। যাই হোক, ফারা কিছুক্ষণ পর মোহিতের বাসার উপরে যায় এবং সেখানে যে একটি ব্যাগ থেকে বন্দুক বের করে। তখনই মোহিত উপরে এলে সে তাড়াতাড়ি করে নিচে চলে যায়। মোহিতের কাছে এটি অদ্ভুত লাগলেও সে কিছুই বলে না। এরপর বোবোকে দেখানো হয় সে এখনো মাদক ডিলিং করেই যাচ্ছে। তখনই তার লাভার ক্লিও দেখে বোবোর ছবি নিউজ পেপারে ছাপানো হয়েছে এবং সেখানে লেখা হয়েছে তাকে পুলিশে ধরিয়ে দিলে 10 লক্ষ টাকা দেয়া হবে। এরপর আমাদেরকে নোয়েলকে দেখানো হয়। তাকে পুলিশ ইন্সপেক্টর এসে বলে যে তারা বোবোকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। এরপর পুলিশ বলে যে টনির ব্যাপারে সে একটা জিনিস জানতে পেরেছে, যে টনি তলে তলে অনেক টাকা সরিয়ে দিচ্ছে। নোয়েল তাকে এইসব কথা না বলে তার কাজে মন দিতে বলে। এদিকে টনি বাসায় আসলে তারা তাকে জানায় যে সিয়া শপিং করতে গেছে। এরপর টনি তাকে আবারও এই বাসা থেকে সে কবে যাবে সেটা জিজ্ঞেস করে। তখনই সে ললিতার টপিকটা তুলে আনে। তখনই টনি চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এদিকে সিয়া আসলে অডিশনে সিলেক্ট হয় আর আজ সে মুভির শুটিং এর জন্য গিয়েছিল। সেই মুভির ডিরেক্টর সিয়াকে দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়। তার তো সিয়াকে খুব ভালো লাগে। যাই হোক, এদিকে সিয়াও তো তার শুটের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর আমাদেরকে রিয়াদকে দেখানো হয়। সে তার মায়ের কাছে ডেঞ্জির রিসেন্টলি উঠানো 10 লাখ টাকার ব্যাপারে জানতে চায়, যে সে এত টাকা কি কারণে ব্যাংক থেকে উঠিয়েছে। কিন্তু ভিনি তো এই ব্যাপারে কিছুই জানতো না। আর তাছাড়া সে এখন আগের থেকেও বেশি সময় পরীর রুমে স্পেন্ড করে। রিয়াদ তখন তার বাবার এত টাকা উঠানোর ব্যাপারটা একেবারেই বুঝতে পারে না। এখন আমরা ক্লিওকে দেখতে পাই। সে তার বাসায় যেয়ে বোবোকে সাবধান করে এবং বাসার বাইরে বের হতে মানা করে। আর সে তাকে বলে যে তার জন্য যেন তার বাবার কোনো ক্ষতি না হয়। বোবও তার কথা মেনে নেয়। এদিকে তখন নোয়েল বিনোদকে ডেকে তার কাছে জানতে চায় যে তার কাছে টনিকে কেমন লাগে। সে প্রথমে কিছু বলতে ভয় পায়, কারণ টনি নোয়েলের ফ্রেন্ড এবং বিজনেস পার্টনারও ছিল। কিন্তু পরে সে জানায় যে টনিকে তার সুবিধার মনে হয় না। নোয়েলও তখন এই ব্যাপারটা নিয়ে ভাবে এবং বিনোদকে তার কাজে যেতে বলে। যাই হোক, এদিকে বোবো ক্লিওর কথা মতো বাসায় লুকিয়ে থাকে। তখনই সেখানে পুলিশ আসে আর পুলিশ দেখে সে আবারও পালানোর চেষ্টা করে। তখন সে কোনোভাবে একটি বন্দুক পায় এবং সেটি দিয়ে সে বেধড়ক গুলি চালাতে থাকে। সেই সময় একটা গুলি ক্লিওর নির্দোষ বাবার গায়ে লেগে যায়, যে নিজে বোবোকে তার বাসায় আশ্রয় দিয়েছিল। আর ক্লিওরও এই দুনিয়াতে তার বাবা ছাড়া আর কেউ ছিল না। যাই হোক, তো এরপরই বোবো সেখান থেকে পালিয়ে যায়। রাতে বাসায় এসে ক্লিও এটা জানতে পেরে অনেক বেশি ভেঙে পড়ে। তো এরপর দেখানো হয় রাধিকাকে। সে ফারাকে তার বাসায় ডিনারের জন্য ইনভাইট করেছিল। ফারা আসলে রাধিকা আর ঋষি ডিনার টেবিলে বসেও একে অপরকে টন্ট দিয়ে কথা বলতে থাকে। এরপর ডিনার শেষে ঋষি ফারাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে যায়। তখন সে রাধিকাকে উপর থেকে তাদের উপর নজর রাখতে দেখে ইচ্ছা করেই ঋষির গালে কিস করে গুড বাই বলে ওখান থেকে চলে যায়। এটা তখন ভিনিও দেখে এবং সে একা একাই বলতে থাকে যে ফারা প্রচুর গায়ে পড়া মেয়ে, সেই ডেঞ্জিকে ভুলিয়ে ভালিয়ে টাকা নিয়েছে নিশ্চিত। এরপর দেখানো হয় রাধিকা আদিতির কাছে যায়। আদিতি তার কাছে জানতে চায় যে সত্যি কি তার বাবা তার এক্সের আত্মহননের জন্য দায়ী। রাধিকা তখন অ্যাজ ইউজুয়াল তাকে খুব ম্যাচুরিটির সাথে বোঝায় যে তার বাবা কখনোই এটার জন্য দায়ী না। এরপর ঋষির কাছে এসে সে বলে যে এভাবে তাকে আজীবন তার ভুলগুলো ঢেকে রাখতে হবে, কিন্তু সে এটা করে কি পাচ্ছে? কিছুই না। ঋষি তখন তাকে বলে যে তাদের দুজনের জন্যই তাদের ম্যারিড লাইফ এখন এই রকম। এটা বলেই সে ঘুমাতে যায়। এরপর দেখানো হয় সবার লাইফই এই কয়দিনে অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। ভিনি এখন পুরাই পাগল হয়ে গেছে। রিয়াদা এখন আগের থেকে অনেক বেশি রেসপন্সিবল হয়েছে। সিয়া তার ড্রিম পূরণ করছে, তার সাথে সাথে ডিরেক্টরের সাথেও তার ভালো সম্পর্ক বিল্ড হচ্ছে।
আর রাধিকা এখন অন্য ছেলেদের সাথে সময় কাটাচ্ছে। আর টনি এখনো সুযোগ পেলেই ফারার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো এর মধ্যে দেখা যায় বিনোদ নোয়েলের দেওয়া টনির ঘরের চাবি নিয়ে তার বাসায় ঢোকে আর সমস্ত এভিডেন্স পায় যে সে কিভাবে নোয়েলের টাকা মারছে এবং সেগুলোর ছবিও সে তুলে নেয়। আর ফারা বন্দুক নিয়ে কিছু একটা করার কথা ভাবছে। যাই হোক, এরপর রাতে ফারা ঋষিকে মেসেজ দেয় আর এখনই তার বাসায় আসতে বলে। ঋষি তখন তার বাসায় যেয়ে দেখে সারা বাসা পানি দিয়ে ভর্তি। এরপর সে উপরে উঠে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে ফারাকে বারবার দরজা খুলতে বলে। ফারা তখন দরজার ওপাশ থেকে ঋষির দিকে বন্দুক তাক করেছিল। তখন সে আবারও সেই সাদা জামা পরা মেয়েটির কথা ভাবে। আর এই মেয়েটি হলো সামিরা, যে কিনা এই গোয়াতেই আত্মহনন করেছিল। এই মেয়ের সাথে ফারার কি সম্পর্ক তা আমরা পরেই জানতে পারবো। এখন ঋষি অনেকবার ডাকাডাকির পর ফারা দরজা খোলে এবং এরপর সে কান্না করতে থাকে। সে বলতে থাকে যে টনি সবসময় তার বাসার সামনে ঘুরঘুর করে, তার দিকে কুনজরে তাকায়, তাই তার এখানে থাকতে এখন অনেক বেশি ভয় লাগছে। ঋষি তখন টনির কোনো একটা ব্যবস্থা করার কথা ভাবে। যাই হোক, এখন গল্প শুরু হয় ফারার মৃত্যুর 8 দিন আগে থেকে। টনি আর ললিতার সাথে ফিজিক্যাল রিলেশন কন্টিনিউ করতে পারবে না, কারণ এই ব্যাপারে এখন তারা জেনে গিয়েছে। আর তারা যদি সিয়াকে বলে দেয় তাহলে সিয়া তাকে ছেড়ে চলে যাবে। তাই সে ললিতার বাসায় যায় এবং সে বিনোদের কাছে 10 মাসের ভাড়া চায়। বিনোদ তো এটা শুনে অনেক বেশি অবাক হয়। এরপর যখন ললিতা বাসায় আসে তখন সে ললিতার কাছে জানতে চায় যে তাকে যে সে মাসে মাসে ভাড়ার টাকা দিয়েছে তা দিয়ে সে কি করেছে। ললিতা তখন বলে যে সে সবার জন্য ভালো ভালো জিনিস কিনেছে। বিনোদ এটা শুনে বলে যে সে শুধু নিজের জন্যই কিনেছে, কারো কথা ভাবেনি। তখন বিনোদ আবারও ভাবে যে টনি এমন মানুষ না যে সে 10 মাস রেন্টের টাকার জন্য অপেক্ষা করবে। তাহলে ললিতা তাকে কিভাবে এতদিন পে করেছে? ললিতা এই সময় চুপ হয়ে থাকে। তখনই বিনোদ বুঝে যায় যে আসলে সে কিভাবে টনিকে পে করেছে, অর্থাৎ তারা যে ফিজিক্যাল হয়েছে এটা সে বুঝতে পারে। তাই সে কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়। এর থেকে 2 দিন পর ফারা ঋষিকে তার বাসায় ডাকে। তারা কথা বলছিল। তখনই ভিনি সেখানে ফারার দরজার সামনে এসে চিল্লাতে চিল্লাতে গালি দিতে থাকে এবং তার টাকা ফেরত দিতে বলে। ঋষি তখন ফারাকে ভিনির কথায় কান দিতে মানা করে, কারণ একেই তার মেয়ে পরি মারা গিয়েছিল কার অ্যাক্সিডেন্টে, আর এখন কয়দিন আগে ডেনজি মারা গেল। তাছাড়া সে আরো বলে যে সে সেই দিন ডেনজির স্টুডিওতে কিছু টাকা পেয়েছিল, হয়তো ভিনি সেই টাকার কথাই বলছে। ফারা তখন বলে যে তার খুব একটা ভালো লাগছে না, তাই ঋষি তাকে রেস্ট নিতে বলে চলে যায়। এদিকে বিনোদ সেই ভাঙা নৌকার কাছে যায় এবং সেখান থেকে মাদকের প্যাকেটটি নিয়ে কোথাও যেতে থাকে। যাই হোক, এরপর দেখা যায় রিয়াদ ফারাকে ডেকে ভিনির বিহেভিয়ারের জন্য সরি বলে। ফারা তখন বলে যে সে জানে আপনজন হারানোর কষ্টটা কতটুকু। এরপর সে রিয়াদকে বলে যে তারা কি টাকার খবর পেয়েছে। তার কাছে একটি খবর আছে যেটা তাকে ঋষি জানিয়েছে। ঋষি তাকে বলেছে যে ডেনজির স্টুডিওতে নাকি সে কিছু টাকা পেয়েছিল। তো এটা শুনেই রিয়াদ তাড়াতাড়ি করে তার বাবার স্টুডিওতে যায়। সেখানে অনেক খোঁজাখুঁজির পরে সে টাকা এবং ল্যাপটপ দুটোই খুঁজে পায়। এরপর সে টাকাগুলো নিয়ে তার মার কাছে যায় এবং বলে যে এবার অন্তত তার ফারাকে সন্দেহ করা বাদ দেওয়া উচিত। এটা বলে সে চলে গেলে ভিনি তখন ডেনজি এবং পরির সাথে বলে যে তারা ঠিকই বলেছিল, ফারা সবাইকে নাচাচ্ছে, মিথ্যা বোঝাচ্ছে সবাইকে। ভিনি আসলে এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় বিনোদকে। সে টনির বিরুদ্ধে পাওয়া সমস্ত প্রমাণ নোয়েলকে এসে দেয় এবং নোয়েল তখন টনির সত্যতা জানতে পারে। সে তখন তাকে মেরে না ফেলে অন্যভাবে শাস্তি দেওয়ার কথা ভাবে। বিনোদ তখন নোয়েলকে তাকে এই দায়িত্বটা দিতে বলে, কারণ তার মধ্যে অলরেডি টনির জন্য অনেক রাগ জমেছিল, কারণ সে তার পার্টনার ললিতার সাথে ফিজিক্যাল হয়েছে। তো এরপর দেখানো হয় মোহিত ফারার বাসায় আসে, কারণ সে জানতে পেরে গিয়েছিল যে ফারা তার থেকে কোনো একটা সত্য লুকাচ্ছে। তাই সে ফারাকে জিজ্ঞেস করে যে সে কি লুকাচ্ছে। ফারা তখন তাকে বলে যে তার ওয়াইফ এবং তার বোন সামিরা আত্মহনন করেছিল ঋষির জন্য। ঋষির সাথে তার অ্যাফেয়ার ছিল, আর এটা যখন জানাজানি হয়ে যায় তখন ঋষি সামিরাকে জব থেকে ফায়ার করে শুধুমাত্র নিজের রেপুটেশনের জন্য। আর সে এখানে ফারা সেজে আছে তার বোনের রিভেঞ্জ নেওয়ার জন্য। আর এখানে বলে দেই ফারার রিয়েল নেম হলো সুহানা। যাই হোক, এই সব কিছু শুনে মোহিত বলে যে সামিরার মৃত্যুর জন্য শুধু সামিরাই দায়ী। তাছাড়া সুহানা যে রিভেঞ্জ নিতে চেয়েছে সে কি একবারও মুনমুনের কথা ভেবেছে? মুনমুন তো তাকেও হারিয়ে ফেলতো। তাছাড়া সে যদি তার বন্দুক দিয়ে কিছু করত তাহলে পুলিশ আগে তাকে ধরে নিয়ে যেত। সে এরপর সুহানাকে রিভেঞ্জ নিতে মানা করে এবং নিজের লাইফ এভাবে শেষ করতে মানা করে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রাতের বেলা ঋষি টনিকে রাস্তায় ডাকে। সে তাকে ফারার থেকে দূরে থাকতে বলে। তখন টনি ফারাকে নিয়ে বাজে কথা বললে ঋষি তাকে ধরে মারতে থাকে। টনি তখন বলে যে সে ফারার সাথে কিছুই করেনি। এগুলো সে বলছিল তখন একটি গাড়ি ফুল স্পিডে এসে টনিকে মেরে দেয়, আর সেই গাড়িতে ছিল বিনোদ। এরপর আমাদেরকে ভিনিকে দেখানো হয় সে ইঁদুরের ওষুধ দিয়ে একটি কেক বানিয়ে ফারার বাসার সামনে রেখে আসে। এই ঘটনা হলো ফারার মৃত্যুর 5 দিন আগের। ফারা দরজা খুলে কেকটা হাসি মুখে রিসিভ করে, আর সে আগের কেকটার পাশে সেই কেকটা রেখে দেয়।
অর্থাৎ সে আগের কেকটাও এখনো খায়নি। যাই হোক, এরপর ললিতাকে দেখানো হয়। সে এখন আর আগের মতো সারাদিন শপিং নিয়ে বিজি থাকে না। সে এখন বাচ্চাদের আর বিনোদের খেয়াল রাখা শুরু করেছে। তখন সে বিনোদকে বলে যে টনিকে সিয়া হাসপাতাল থেকে নিয়ে এসেছে, তার দুটো পাই ভেঙে গেছে, অর্থাৎ সে মারা যায়নি যেমনটা নোয়েল চাচ্ছিল। যাই হোক, ললিতা আরো বলে যে তার এইরকম অবস্থা করেছে সে একদম ভালো করেছে, কিন্তু সে কি আবারও টাকা চাইতে আসবে? বিনোদ বলে যে সে ঘর সামলাক, টনির ব্যাপারটা সে দেখে নিবে। তখনই টনিকে দেখানো হয় সে বিছানায় শুয়ে শুয়ে সারাক্ষণ সিয়াকে অর্ডার করতে থাকে। সিয়ার তো এটা একদমই ভালো লাগে না, কিন্তু তাও সে তাকে কিছু না বলে চুপচাপ তার অর্ডার পালন করতে থাকে। যাই হোক, এরপর দেখানো হয় রিয়াদকে। তার কাছে মিনি এবং সোনালি আসে। সে সোনালিকে বলে যে সকাল থেকে সে ভিনিকে খুঁজে পাচ্ছে না। দারোয়ান বলেছে সে এখান থেকে বাইরে গিয়েছে, তার যদি কিছু হয়ে যায় তাহলে সে বাঁচতে পারবে না। এদিকে ললিতা বোবোকে তার বাসার স্টোর রুমে এনে এখানে থাকতে দেয় এবং তাকে এখান থেকে বের হতে মানা করে সে চলে যায়। আর এটা তখন বিনোদ দেখে ফেলে। এরপর দেখানো হয় ভিনিকে। সে তার ইমাজিনারি ডেনজি এবং মেয়েকে নিয়ে সমুদ্রের পাড়ে যেয়ে খেলা করছিল। তখনই সেখানে রিয়াদ এবং সোনালি এসে তাকে নিয়ে যায়। যাই হোক, এরপর আসি টনির কাছে। তার কাছে নোয়েল ফোন দিয়ে তার খোঁজ খবর নেয়। সে বলে সে বিন্দাস আছে, সারাদিন খাচ্ছে আর অর্ডার করছে। নোয়েল তখন তার সাথে একটু ঠাট্টা তামাশা করে কলটি কেটে দেয়। তখন সে বিনোদকে বলতে থাকে যে বোকা টনি তো জানেই না যে সেই তার অ্যাক্সিডেন্ট করিয়েছে। যাই হোক, বিনোদ তখন তাকে বলে যে নোয়েল চাইলে সে তাকে বোবোকে ধরিয়ে দেওয়ার ব্যাপারেও সাহায্য করতে পারবে। নোয়েল তখন তাকে বোবোকে ধরিয়ে দেওয়ার দায়িত্বটাও দিয়ে দেয়। এরপর ঋষিকে দেখানো হয় সে ফারার কাছে যাচ্ছিল। তখনই রিয়াদ তার কাছে আসে এবং তার কাছে জানতে চায় যে সে কিভাবে জানলো টাকা স্টুডিওতে আছে, তাছাড়া সে কি ডেনজির আত্মহনন করার কারণ জানে। ঋষি তখন জানতে পারে যে এই কথা ফারা রিয়াদকে বলেছে। তাই সে রিয়াদকে বলে যে এই ব্যাপারে সে বিকালে তার সাথে ক্লিয়ারলি কথা বলবে, এখন তাকে একটু যেতে হবে। এরপর সে ফারার বাড়ি যেয়ে দেখে সে বাসায় নেই। তখন সে দারোয়ানের কাছে জানতে চাইলে সে তাকে মোহিতের ছবি দেখায় এবং বলে যে সে তার সাথে লাস্ট দেখা করতে গিয়েছিল। ঋষি তখন মোহিতকে দেখে চিনে ফেলে এবং তার বাসায় যেয়ে জানতে চায় যে সে ফারাকে কিভাবে চেনে। মোহিত তখন তাকে সব সত্যিটা বলে দেয়। সে বলে যে সে তার থেকে রিভেঞ্জ নিতে চায়, কিন্তু ঋষি বলে যে তার আর সামিনার মধ্যে কখনো কোনো সম্পর্ক ছিলই না। এরপর সে বাসায় চলে আসে। তখন মোহিত ফারাকে কল করে জানায় যে সে ঋষিকে তার ব্যাপারে সবটা জানিয়ে দিয়েছে, তাই তার উচিত এখনই সবটা থামিয়ে দেওয়া। কিন্তু ফারা তার গোলে তৎপর ছিল। সে আদিতিকে ডেকে তার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে এবং তারা মিলে ঘুরতেও চলে যায়। আর এইদিকে ঋষি ফারাকে বারবার কল করতে থাকে সবকিছু জাস্টিফাই করার জন্য, কিন্তু সে তো তার কলই রিসিভ করে না। এরপর রিয়াদকে দেখানো হয় সে সোনালিকে আগের দিন তার সাথে থাকার জন্য ধন্যবাদ জানায়। এরপর সে বলে যে তাকে ডেনজির ল্যাপটপের ডাটা রিকভারি করতে যেতে হবে। সে একদম শেষ পর্যন্ত তার বাবার মৃত্যুর কারণ খুঁজবে। এদিকে টনি সিয়াকে তার কাছে ইন্টিমেট হওয়ার জন্য ডাকে, কিন্তু এতক্ষণে তারা তাকে টনির এবং ললিতার সত্যটা জানিয়ে দিয়েছিল। এর জন্য সে টনিকে ওখানে রেখে তার মুভির ডিরেক্টর কারণের সাথে নতুন জীবন শুরু করার জন্য চলে যায়। আর তখন তারা টনির সাথে তার হিসেব পূরণ করার ব্যবস্থা নেয়। অন্যদিকে ললিতার বাসায় পুলিশ আসে এবং তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে পুরো বাসা সার্চ করতে থাকে। তখন পুলিশ ললিতার ব্যাগে সেই মাদকের প্যাকেটটা পায় যেটা বিনোদী রেখেছিল। এরপর তারা স্টোর রুমে বোবোকেও ধরতে যায়, কিন্তু বোবো এইবারও আগেই পালিয়ে যায়। কিন্তু পুলিশ তো হার মানে না। এরপর আবারও দৃশ্য চলে যায় টনির কাছে। তারা এসে তাকে জানায় যে সিয়া চলে গেছে, এখন সে পুরোপুরি তার আন্ডারে। এরপর তারা টনির ফোনটাও তার কাছ থেকে নিয়ে চলে যায়। টনি এখন চাইলেও কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তখন দেখানো হয় ঋষিকে। সে আদিতি কোথায় এটা নিয়েই চিন্তা করছিল, কারণ আদিতি তার ফোন নিয়ে যায়নি। তখন ফারা তাকে ভিডিও কল করে এবং দেখায় যে আদিতি এখন তার সাথে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি সেই রেস্টুরেন্টে যায়, কিন্তু তার আসার 2 মিনিট আগেই তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর ঋষি তাদেরকে গাড়ি নিয়ে ফলো করে, কিন্তু সে কোনোভাবেই তাদেরকে ধরতে পারে না, কারণ তারা ততক্ষণে ফেরিতে উঠে যায়। এরপর ঋষি বাসায় এসে আদিতির জন্য বেশ টেনশন করতে থাকে। তখনই ফারা আদিতিকে বাসায় ঠিকঠাক ভাবেই নিয়ে আসে। ঋষি তখন ফারার সাথে কথা বলতে যায়। সে ফারাকে তার ফ্যামিলির কোনো ক্ষতি করার কথা ভাবতেও মানা করে। ফারা তখন বলে যে সে তো তার ফ্যামিলি শেষ করে দিবে, তবে ঋষি যদি চায় তাহলে বাঁচানোর চেষ্টা করে দেখুক। এসব শুনে ঋষি সেখান থেকে চলে যায়। তখন ঋষি তার বাসায় লুকিয়ে থাকা বোবোকে ধরে। বোবো তখন উল্টো তাকে ছুরি দেখিয়ে 1 লাখ টাকা দিতে বলে। ঋষি বলে যে সে তাকে 4 লাখ টাকা দিবে, কিন্তু তার জন্য তাকে একটি খুন করতে হবে। বোবোও রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় যে ডেনজির ল্যাপটপের ডাটা বের করা গিয়েছে এবং সেখানে একটি মেয়ের সাথেই তার শুধু কথা হতো। তো এটা তারা রিয়াদকে সেন্ড করলে রিয়াদ মেয়েটিকে দেখে অনেক বেশি রেগে যায়। আর তখন আমাদেরকে ফারাকে দেখানো হয়। তাহলে সেই ওই মেয়েটা নয় তো যার জন্য ডেনজি নিজেকে শেষ করে দিয়েছে? এটা আমরা একটু পরেই জানতে পারবো। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় বোবো ফারার বাসায় যায়
এবং তার গলায় ছুরি ধরে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর বোবো ঋষির সাথে দেখা করে এবং বোবো তাকে বলে যে সে কাজটি করে দিয়েছে। এই বলে সে ঋষির কাছ থেকে টাকা নিয়ে নেয়। এখন দেখানো হয় সোনালি রিয়াদের কাছে আসে। সে তার কাছে জিজ্ঞেস করে যে আইটি থেকে ল্যাপটপের ডাটার ব্যাপারে কি ইনফরমেশন দিয়েছে। তখন রিয়াদ তার গলা টিপে ধরে এবং বলে যে সে এটা কেন করলো। আসলে এই সবকিছু করেছিল সোনালি। আসলে সে ভাবতো তার সংসার তার শাশুড়ির জন্য ভেঙেছে, তাই সেও তার শাশুড়িকে সেম কষ্ট ফিল করাতে চাচ্ছিল, কিন্তু এতে যে ডেনজির প্রাণ যাবে তা সে বুঝতে পারেনি। রিয়াদ তখন তাকে বলে যে সে তার কাছ থেকে মিনিকে নিয়ে তার কাছে রাখবে আর সে তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এদিকে তারা তারুণের মতো হয়ে টনির কাছে আসে, কারণ টনি সবসময় তাকে তারুণের রূপেই দেখতে চেয়েছে, তাই তারা তারুণ হয়ে এসে তার হাত পা বাঁধতে থাকে। অন্যদিকে বোবো ঋষির সাথে দেখা করার পর রাধিকার জন্য একটি এনভেলপ রেখে আসে এবং নিজে একটি টাকার এনভেলপ নিয়ে ললিতার বাসায় যায়। আর তখনই আমরা জানতে পারি যে বোবোকে ফারা টাকা দেয় এবং তাকে তার সাথে ঋষির কনভারসেশন রেকর্ড করতে বলে। বোবো তাই করে, অর্থাৎ সে ফারাকে মারেনি। তো এরপর রাধিকা ওই ভিডিওটি দেখে ঋষিকে ডাকে আর বলে যে এর আগেও সে তার জন্য অনেক কিছু করেছে, এখন সে মানুষ খুন করাচ্ছে। তখন ঋষি তাকে ফারার ব্যাপারে সমস্ত সত্য জানায়। এরপর তারা দুজন মিলে ফারার কাছে যায় এবং ঋষি এবারও বলে যে তার আর সামিরার মধ্যে অ্যাট্রাকশন থাকলেও তাদের ফিজিক্যাল রিলেশনশিপ ছিল না, আর সামিরা আত্মহনন করে তার সাথে মোহিতের সম্পর্ক খারাপ হওয়ার কারণে, ঋষির জন্য নয়। সুহানা অর্থাৎ ফারাও তখন কিছুটা বুঝতে পারে বিষয়টা। এরপর বোবোকে দেখানো হয় সে ললিতার বাসায় শুয়েছিল। তখনই বিনোদ সেখানে আসলে ললিতা বোবোকে চলে যেতে বলে, কিন্তু বিনোদ তখন তাকে বলে যে সে থাকলে কোনো সমস্যা নেই। এটা শুনে তো ললিতা অনেক খুশি হয়, কিন্তু বিনোদের মনে তখন আলাদাই প্ল্যান চলছিল। এবার আসি তারার কাছে। সে টনিকে বেঁধে ফেলে তাকে তার ব্যাংক ডিটেলস দিতে বলে। টনি তখন জানের ভয়ে তাকে সব বলে দিতে রাজি হয়ে যায়। এখন দেখানো হয় ফারা গাড়ি নিয়ে মোহিতের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে সে সামিরার ফ্রেন্ডকে দেখে অনেক বেশি অবাক হয়। তখন সে জানতে পারে যে মোহিতের সামিরার ফ্রেন্ডের সাথে অনেক আগে থেকেই অ্যাফেয়ার ছিল, যেটা সামিরা সন্দেহ করত। আর এটা জানতে পেরেই সামিরা আত্মহনন করেছে। এই সব কিছু শুনে ফারা তো অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে কাঁদতে থাকে। সেই সময় ফারা মুনমুনকে তার সাথে নিয়ে চলে যায়, আর এটা মোহিত জানলে সে ফারাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন দেখানো হয় তারাকে। সে টনির কাছ থেকে সবকিছু নিয়ে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে, আর এটাও বলে দেয় সে যেন তাকে আর সিয়াকে ডিস্টার্ব না করে। টনিও তখন কাঁদতে থাকে, কারণ তাকে দেখে রাখার মতো এখন আর কেউ ছিল না। যাই হোক, এরপর বিনোদ বোবোকে জাগিয়ে বলে যে সে পুলিশকে ডেকেছে। এটা শুনেই বোবো সেখান থেকে ফারার বাসায় যেয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ফারাও মুনমুনকে নিয়ে তার বাসায় আসে। এখানে এসে বোবো ললিতাকে জানায় যে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে বিনোদ। ললিতা এটা শুনে বোবোকে নিতে চলে আসে। এদিকে মোহিতও সেখানে আসে মুনমুনকে নিতে। তখন তারা যখন দরজার কাছে ছিল সেই সময় বোবো পুলিশ আসছে শুনে মুনমুনের গলায় ছুরি রেখে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পুলিশ এবার তাকে ধরেই ফেলে। এরপর ললিতাও বিনোদের সাথে ফিরে যায়। তখন বিনি এগুলো দেখে ভাবে যে সব সমস্যা হয়তো এই ফারাই সৃষ্টি করেছে, তাই সে ফারাকে মেরেই ফেলবে। যাই হোক, এখানে ফারা আর মোহিতের মধ্যে ঝামেলাও মিটে যায় এবং এরপর মোহিত মুনমুনকে নিয়ে চলে যায়। এরপর ফারা রাধিকা এবং ঋষির কাছে যেও সরি বলে এবং বলে যে সে কালকে এখান থেকে চলে যাবে। এটা বলেই সে চলে আসে। পরদিন সকালবেলা বিনি ফারার বাসায় ঢোকে, আর সেখানেই সে তার লাশ পড়ে থাকতে দেখতে পায়। সেই সময় আমাদের কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়। তো ফারা চলে আসার আগে সে আদিতির জন্য একটি গিফটও নিয়ে গিয়েছিল। আদিতি গিফটটি খুলে দেখে তার মধ্যে সরি লেখা একটি কেক, আর যেই কেকটা বিনি ইঁদুরের ওষুধ দিয়ে বানিয়েছিল। কিন্তু ফারা তো এই ব্যাপারে জানতো না। আদিতিও কেকটি একা নিয়ে খেয়ে ফেলে। এরপর সকালে যখন রাধিকা তাকে ঘুম থেকে জাগাতে যায় তখন সে দেখে আদিতি মারা গিয়েছে, আর তার পাশে ওই কেকটির বাকি অংশ রাখা। এটা দেখে রাধিকা মনে করে যে ফারা তার মেয়েকে মেরে ফেলেছে, তাই সে তখনই ফারার বাসায় যেয়ে তাকে ছুরি দিয়ে মেরে ফেলে আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এভাবেই বিনা অপরাধে বেচারি ফারা মারা যায়, আর এর সাথে এই গল্পটিও শেষ হয়ে যায়। আসলে এই গল্পের মাধ্যমে বড় বড় সোসাইটিতে যে ধরনের নোংরা কর্মকাণ্ড হয়ে থাকে এবং এই কারণে যে কত জীবন নষ্ট হয়ে যায় সেই সবই তুলে ধরা হয়েছে। যাই হোক, তো আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।